সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন। আপনাদের সাথে রয়েছে আমি পুষ্টিবিদ নুসরাত জাহান দীপা। দর্শক, আপনারা তো নিশ্চয়ই সবাই জানেন যে স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে আমরা সব সময় চেষ্টা করে থাকি গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আলোচনা করার জন্য। আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে শিশুর বিকাশজনিত সমস্যা এবং তার প্রতিকার। আর এই বিষয়টি নিয়ে কথা বলার জন্য আজ আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। আলোচনা শুরু করব, তবে তার আগে চলুন আমরা পরিচিত হয়ে নিচ্ছি আমাদের সেই অতিথির সঙ্গে। ডাক্তার তোশিবা রহমান 1981 সালের জুন মাসে নেত্রকোনা জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 2005 সালে ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ থেকে MBBS ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর FCPS ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে শিশু বিভাগে কনসালটেন্ট হিসেবে কর্মরত। আপনাকে স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে। ধন্যবাদ আপনাকে। শিশুর বিকাশ বলতে আসলে কি বোঝায়? একটি শিশু সুস্থভাবে বড় হচ্ছে কিনা আমরা দুইটি দিক দেখি, গ্রোথ এবং ডেভেলপমেন্ট, অর্থাৎ বৃদ্ধি এবং বিকাশ। আমরা সবসময় মনে করি শিশুটি উচ্চতায় বাড়ছে কিনা, মোটা হচ্ছে কিনা, কম খাচ্ছে কিনা, সেটা হচ্ছে শিশুর বৃদ্ধি। কিন্তু সেই অ্যাকর্ডিং টু তার এজ শিশুটি বিকাশ হচ্ছে কিনা, ডেভেলপমেন্টগুলো নর্মালি হচ্ছে কিনা সেদিকে কিন্তু আমরা একদমই দৃষ্টি দিই না। বিকাশ জিনিসটা পুরোটাই কিন্তু ডিফারেন্ট এন্টিটি। গ্রোথ আলাদা জিনিস, বিকাশ আলাদা জিনিস। সো বিকাশ হচ্ছে ইংলিশে আমরা ডেভেলপমেন্ট বলি। এখানে আমরা কয়েকটা ধাপ দেখে থাকি, কয়েকটা ডোমেইনস বা কয়েকটা পয়েন্টসের আমরা দেখি যে শিশুটা সেই বয়স অনুযায়ী তার ক্রোনোলজিক্যাল এজের সঙ্গে তার মেন্টাল এজ, তার ডেভেলপমেন্টাল এজকে ম্যাচ করছে কিনা, যেটাকে আমরা কগনিটিভ ডেভেলপমেন্ট বলে থাকি। এক্স্যাক্টলি। সো প্রথমেই যদি আমরা খুব মোটা দাগে বলি যে মোটর, অর্থাৎ বাচ্চাটার স্থূল মাংসপেশি এবং সূক্ষ্ম মাংসপেশি, ফাইন মোটর, গ্রস মোটর। শিশুটি বয়স অনুযায়ী ঘাড় শক্ত হচ্ছে কিনা, বসছে কিনা, হামাগুড়ি দিচ্ছে কিনা, দাঁড়াচ্ছে কিনা, হাঁটছে কিনা, দৌড়াচ্ছে কিনা, গ্রস মোটর। দেন আমরা যদি বলি যে ইন দ্য মিন টাইম তার ফাইন মোটরগুলো কেমন আছে। ফাইন মোটর প্রথমেই শিশুটা রিচিং করবে, মানে তাকে আমরা কোনো একটা টয়েস দেবো, সে হাতটা বাড়িয়ে সেটাকে রিচ করবে। সেটা হলো তার 3 থেকে 4 মাসের মধ্যে চলে আসে। এরপরে আস্তে আস্তে তার পিনসারগুলো চলে আসে, যেমন প্রথমে সে হয়তো 3 বা 4 ফিঙ্গারে কোনো কিছু গ্র্যাপস করবে, তারপর সে আরেকটু যখন বড় হবে, ম্যাচিউরড হওয়ার সাথে সাথে তার 2 ফিঙ্গার পয়েন্টিং চলে আসবে। একটা সময় তার ফাইন মোটরটা হয়ে যাবে, যেমন সে বাটনিং করছে, তার চুলটা সে আঁচড়াচ্ছে, তার ব্যাগটা সে গুছাচ্ছে, ব্যাগের চেইন বা জুতার ফিতাটা লাগাচ্ছে। তো এগুলো হচ্ছে মোটরের মধ্যে পড়ে। এবং তখন হচ্ছে ভিশন এবং হিয়ারিংটা ঠিক আছে কিনা। বাচ্চার যদি দৃষ্টি ভালো না থাকে, হিয়ারিং যদি ভালো না থাকে, তাহলে তার কগনিশন, ফাইন মোটর, স্পিচ সব কিছু কিন্তু অ্যাফেক্ট করবে। তাহলে এই পাঁচটা, এবং তার সাথে যদি আমরা বলি তার বিহেভিয়ার এবং তার ইমোশনাল সোশ্যাল ডেভেলপমেন্টগুলো কি হচ্ছে, এই কয়েকটা যদি ঠিক থাকে একটি শিশুর অ্যাকর্ডিং টু তার ক্রোনোলজিক্যাল এজ, তাহলে আমরা বলবো যে শিশুটি ডেভেলপমেন্টালি ওকে আছে। যখন একটা শিশুর বয়স 5 থেকে 6 বছর হয়, তখন আসলে কোন ধরনের অ্যাবনর্মালিটিস সাধারণত আমরা দেখতে পাই? আসলে একটি 5 থেকে 6 বছরের শিশু কিন্তু অ্যাডাল্ট ভার্সন, ও সে ছোট কিন্তু অ্যাডাল্টের ভার্সন। তার স্পিচ, কগনিশন লেভেল এবং তার কিন্তু স্কুল এইজের জন্য সে প্রিপেয়ার্ড হচ্ছে বা কেউ স্কুলে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে যদি আমরা দেখি যে বাচ্চাটার 5 থেকে 6 বছর হয়ে গিয়েছে, সে স্পিচে কোনো কারণে হয়তো ডিলে আছে, তার এখন কিন্তু ফুল সেন্টেন্স মেক করবে, স্টোরি মেক করবে, নিজে নিজে স্টোরি বলবে, তারপর সে রিডিং পড়বে বা কিছু একটা রাইট করবে, কিছু একটা সে ড্রয়িং করবে। এগুলোতে যদি সে পিছানো থাকে, তাহলে বুঝবো আমরা ফাইন মোটর, তার কগনিশন অর্থাৎ বুদ্ধিমত্তা, তার আইকিউ এবং স্পিচ সব কিছু এটার সাথে রিলেটেড। এরপরে যদি দেখি যে শিশুটা তার ওই বয়সের শিশুর সঙ্গে মিশে খেলতে পারছে না, হয়তো সে ওদের সাথে যাচ্ছে কিন্তু কিভাবে খেলতে হবে, টু ওয়ে বা প্যারালালি কিভাবে খেলতে হবে সেটা সে জানে না। সে তার মতো করে খেলার চেষ্টা করছে, কিন্তু অন্য শিশু তো সেটা অ্যাকসেপ্ট করবে না। এখানে আমরা দেখি তার কমিউনিকেশন এবং সোশ্যালাইজেশনটা। তো এই কয়েকটা প্রবলেম থাকলে কিন্তু আমরা বুঝতে পারবো যে শিশুটার হয়তো ডেভেলপমেন্টালি কোনো প্রবলেম আছে। এখানে নিউট্রিয়েন্টের ভূমিকাটা আসলে কতটুকু শিশুদের বিকাশের ক্ষেত্রে? এটা যেরকম গ্রোথ বৃদ্ধি হচ্ছে, ঠিক তেমনি ডেভেলপমেন্টের জন্য তার ওমেগা 3, ফলিক অ্যাসিড, আয়রন, আয়োডিন এগুলো সব কিছুই কিন্তু তার দরকার। তার ব্রেইনের যে সেলগুলো আছে, তার যে খাবার, সেই খাবারের জন্য কিন্তু আমাদের এই নিউট্রিয়েন্টগুলো খুব দরকার। এবং দেখা গিয়েছে কিছু কিছু ডিসঅর্ডার, যেটা কিনা একটা সময় শিশু ভালো থাকে পরে খারাপ হয়ে যায়, শুধুমাত্র ফলিনিক অ্যাসিডের অভাবে।
আমরা যদি রোগটা নির্ণয় করতে পারি, আমরা হাই ডোজে যদি ফলিনিক অ্যাসিড, অনেক সময় দেখা যায় ভিটামিন B12 খুব সাধারণ একটা ভিটামিন, কিন্তু আমরা একদমই সেটাকে খুব গুরুত্ব দিই না, সেই ভিটামিনের অভাবে শিশুটির অর্জিত দক্ষতাগুলো হারাতে পারে, অর্থাৎ নিউরোলজিক্যালি ডিজেনারেটিভ ডিসঅর্ডার, নিউরোমেটাবলিক ডিসঅর্ডারে ভুগতে পারে। যদি আমরা তার ইনভেস্টিগেশন করে বুঝতে পারি যে শিশুটার ভিটামিন B12 এর প্রবলেম, সেই ক্ষেত্রে জাস্ট একটা ভিটামিন B12 ইনজেকশনই কিন্তু তাকে সারা জীবন ভালো রাখছে, তাহলে অবশ্যই নিউট্রিশনের বিশাল বড় একটা রোল আছে। আচ্ছা, স্পিচ ডিলে এটা কিন্তু অটিজম শিশু অথবা নর্মাল একটা শিশুর বিকাশের ক্ষেত্রে একটা কমন সমস্যা আমরা এখন দেখতে পাচ্ছি, এর কারণটা আসলে কি? আসলে স্পিচ ডিলে হচ্ছে সেপারেট একটা এন্টিটি। এটা যদি আমরা বলি আইসোলেটেড স্পিচ ডিলে, সেখানে দেখা যায় যে শিশুটির আইকিউ লেভেল ভালো আছে, শিশুটির কমিউনিকেশনের যে অন্য স্কিলগুলো আছে, নন ভার্বাল যে স্কিলগুলো আছে, যেমন পয়েন্ট করা, জেস্টার করা, পোস্টার করা বা পিকচার এক্সচেঞ্জের মাধ্যমে সে মনের ভাব প্রকাশ করছে, লিখে প্রকাশ করছে, টেক্সট করে প্রকাশ করছে, কিন্তু কথা বলার সময় সে হয়তো পারছে না। নন ভার্বালি যদি দেখি যে বাচ্চাটা ওকে আছে এবং তার ওই বয়সের তুলনায়, ক্রোনোলজিক্যাল এজের তুলনায় তার মেন্টাল এজ একদম পারফেক্ট ম্যাচ করছে, তাহলে বলবো আইসোলেটেড স্পিচ ডিলে। এবার যদি আমরা অটিজমের বেলায় বলি, অটিজমে কিন্তু কমিউনিকেশনের প্রবলেম থাকবে, ভার্বাল নন ভার্বাল দুইটাতেই, সোশ্যালাইজেশনের প্রবলেম থাকবে, বিহেভিয়ার প্রবলেম থাকবে। তাহলে স্পিচ ডিলে একটি অটিজম শিশুর মধ্যে থাকতে পারে, বাট একটি অটিজম শিশুর শুধুমাত্র স্পিচ ডিলে থাকে না, ওর অনেকগুলো কম্পোনেন্ট একসাথে থাকতে হবে। যদি কোনো শিশুর আইসোলেটেড স্পিচ ডিলে থাকে, তাহলে স্পিচ থেরাপির মাধ্যমে কিন্তু, এবং সেটা দেখতে হবে আসলে কত বয়সে আমি ডায়াগনোসিস করেছি, এটা সবসময় ইম্পর্টেন্ট। যদি দেখি যে খুব আর্লি আমি আইডেন্টিফাই করতে পেরেছি এবং আর্লি আমি স্টিমুলেশনগুলো শুরু করতে পেরেছি, থেরাপিগুলো শুরু করতে পেরেছি, তাহলে কিন্তু দেখা যায় ওরা ওভারকাম করতে পারে যারা আইসোলেটেড স্পিচ ডিলে। আর অটিজমের বেলায় তো হচ্ছে আমাদের মাত্রাটা আগে বের করতে হবে, বা সে কোন লেভেলে আছে, মাইল্ড, মডারেট নাকি সিভিয়ার, সেই অনুযায়ী কিন্তু আমাদের তার ট্রিটমেন্ট প্রোটোকলটাকে সাজাতে হবে। আচ্ছা, আমরা বর্তমানের প্রেক্ষাপটে যদি আমরা দেখে থাকি যে শিশুদের বিকাশ কিন্তু অনেকটা এখন কিন্তু বাধাগ্রস্ত হচ্ছে, কেননা শিশুরা খুব একটা ফিজিক্যালি অ্যাক্টিভ না, তারা বসেই সারাক্ষণ কাজ করছে, স্কুলে যাওয়া আসা করছে, সেখানেও খেলাধুলার কোনো সুযোগ সুবিধা নেই। আপনার কাছে জানবো এই ক্ষেত্রে আসলে প্যারেন্টস যারা রয়েছে বা স্কুলে টিচার যারা রয়েছে, কর্তৃপক্ষ যারা রয়েছে, তাদের প্রতি আপনার মেসেজটা কি? আমরা যদি বুঝি কোনো একটি শিশুর মধ্যে কোনো একটি রেড ফ্ল্যাগস বা কোনো একটি ওয়ার্নিং সাইন আছে, ওই মুহূর্তে আমাদেরকে কনসার্ন হতে হবে, ওই মুহূর্তেই আমাদেরকে কোনো একটা অ্যাকশন নিতে হবে। আমরা এরকম ভেবে বসে থাকবো না যে একটা সময় সে ঠিক হয়ে যাবে, ওর বাবারও এরকম ছিল, হয়তো বাচ্চাটার দাদি বা নানি বলেছে তুমিও তো এরকম ছিলে, বড় হোক ঠিক হয়ে যাবে। এখন আর আমরা সেই দিকটিকে বারবার আমরা অ্যাওয়ারনেসের জায়গা থেকে বলি, যখনই বুঝবেন কোনো ওয়ার্নিং সাইন বা রেড ফ্ল্যাগস বা আপনার কাছে মনে হচ্ছে কিছু সামথিং ইজ গোয়িং রং, ওই মুহূর্তেই আপনি অ্যাকশানে চলে যাবেন। অর্থাৎ আপনি নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার নিয়ে যারা কাজ করছেন, ডেভেলপমেন্ট নিয়ে কাজ করছেন বা চাইল্ড নিউরোলজি নিয়ে কাজ করছেন, তাদের কাছে যেতে হবে। এবং প্রত্যেকটা ইনস্টিটিউটে, স্কুল, মাদ্রাসা যেটাই হোক না কেন, ওয়ার্নিং সাইনগুলো আসলে সবার জানা উচিত। যেহেতু ওনাদের কাছে শিশুটা থাকে একাডেমিক পারফরমেন্সের জন্য, ওখানে কিন্তু বাচ্চাটা প্লে করছে, অন্য শিশুর সাথে তার ইন্টারাকশনটা কেমন সেটা কিন্তু একজন টিচার খুব ভালো অবজার্ভ করতে পারছেন। একজন মা হয়তো সেটা হয়তো পারছেন না, কারণ মারা কি করেন, কাজে থাকেন, বাচ্চারা একা একা হয়তো খেলে। আবার এখন যেহেতু নিউক্লিয়ার ফ্যামিলি, শিশুরা কি করছে, ওয়ান ওয়ে একটা ডিভাইসের মধ্যে বসে থাকে। সো টিচারদের অবশ্যই খুব আমি বলবো ইম্পর্টেন্ট একটি রোল আছে, এবং প্যারেন্টসদেরকে বলবো যখনই কোনো ওয়ার্নিং সাইন দেখবে কিছুটা ফিশি মনে হচ্ছে, এটা মায়ের মধ্যে যখনই বোধটা আসবে তখনই যেন উনি অ্যাওয়্যার হন। অনেক প্যারেন্টস বাচ্চাদের ক্ষেত্রে বলে থাকে যে আমার বাচ্চা একটু কম কথা বলে, বাসায় কোনো গেস্ট আসলে তাদের সাথে কথা বলতে চায় না, টিচারদের সাথে তার কমিউনিকেশন কম, বা ফ্রেন্ডসদের সঙ্গে তার কমিউনিকেশন কম। সো এই বিষয়গুলোকে আসলে কতটুকু গুরুত্বের সাথে নেওয়া উচিত? এখানে দুইটা জিনিস দেখতে হবে, কেউ কেউ পার্সোনালি বা তার সে ইন্ট্রোভার্টেড থাকতে পারে। আচ্ছা, আবার আরেকটা ক্ষেত্রে দেখা যায় যে শিশুটার হয়তো ডেভেলপমেন্টের কোনো একটা যে ডোমেইনগুলো বললাম, কোনো একটি ডোমেইনে হয়তো সে ডিলে আছে, সেটা থেকে শাইনেস, সেটা থেকে তার লো সেলফ এস্টিম, সেখান থেকে সে হতে পারে যে আমি যদি কথা বলি, আমি তো কিছুটা বলেই থেমে যাব, তখন আমার যে ফ্রেন্ডসরা আছে তারা আমাকে বুলি করবে, বা আমি টিচারকে যখন বলতে যাব আমি তো জানি যে আমি আর পরেরটা পারবো না, কারণ আমি আর আমার স্পিচ ডিলে আছে, বা শিশুটা জানে যে তার রেস্ট্রিকশন আছে। কিন্তু টিচার যদি ওইটাতে অ্যাওয়ার না হয়, টিচার বলবে কি ব্যাপার, বলো, আবার বলো, এভাবে বারবার কিন্তু তাকে হ্যামার করতে থাকবে। এতে করে কিন্তু তার আস্তে আস্তে সেলফ এস্টিমটা কমতে থাকবে, এবং আলটিমেটলি এগুলোই হয় যে তখন সে কারোর সাথে যখন ইন্টারাকশন করতে যায়, তখন তার মাথায় যে সেটা আবার রিস্ট্রাইক করে যে আমি এটা বললেই এরকম একটা পরিস্থিতি হবে, আমাকে কেউ বুলি করবে, আমাকে নিয়ে হাসাহাসি করবে, তখন সে হয়তো নিজে থেকেই থেমে যায়। আরেকটা আছে যে পার্সোনালিটির
প্রবলেম বা পার্সোনালিটির দিক থেকে এক একজন এক এক রকম, কেউ কম কথা বলে কিন্তু যখন যেটা বলার সেটাই বলছে, হয়তো বেশি বলছে না, সেটাও হতে পারে। একটা শিশুর শারীরিক বিকাশ, মানসিক বিকাশের ক্ষেত্রে বাবা মায়ের ভূমিকা অনেক বেশি গুরুত্বপূর্ণ, অর্থাৎ প্যারেন্টিং বিষয়টা অনেক ইম্পর্টেন্ট। এই বিষয়ে আপনার কাছে একটু জানতে চাই। জি, আমাদের প্যারেন্টিং কিন্তু কয়েকটি ধরনের প্যারেন্টিং আছে। যদি আমরা শুধু প্যারেন্টিং নিয়ে কথা বলি তাহলে অনেক কথা বলা যাবে। তো আমরা যদি ব্রড হেডলাইনে বলি, কিছু কিছু প্যারেন্টিং আছে খুব ইন্টারঅ্যাক্টিভ, কেউ কেউ আছে খুব হেলিকপ্টার প্যারেন্টিং, মানে সবসময় কী করছো, কেন করছো, এটা করো না ওটা করো না, হেলিকপ্টারের মতো সবসময় প্যারেন্টিং করতে থাকেন। একজন আছে খুব ইন্টারঅ্যাক্টিভ, আরেকজন আছে না, আমি বাচ্চাকে আমি দেখছি না, বাচ্চার মতো করে বড় হচ্ছে, যখন আমার কাছে কিছু চাইছে তখন আমি দিচ্ছি, যখন না বলার বলছি, মানে খুব বেশি একটা বাচ্চার সাথে ইন্টারাকশন নাই। তো এই রকম যদি প্যারেন্টিং থাকে সেই ক্ষেত্রে দেখা যায় যে হেলিকপ্টার প্যারেন্টিংয়ের শিশুরা কিন্তু খুব বেশি দেখা যায় যে ইজিলি টেম্পার লুজ করে, কারণ সে জানে সে যেটাই করবে সেখানে পিছন থেকে একটা কমেন্ট আসবে। আবার দেখা যাবে এতে করে কোনো একটি ডিসিশন মেকিংয়ে সে মনে করে যে আমি এটা করতে গেলে আমাকে সবাই বলবে যে এটা কেন করেছো, ঠিক আছে আমি ডিসিশনটা আমি নিব না, আমি কাউকে জিজ্ঞেস করি। এতে করে আস্তে আস্তে সে নিজের যে ডিসিশন মেকিং সেই জায়গাটা থেকে সে আস্তে আস্তে পিছিয়ে যেতে থাকে। আর ইন্টারেক্টিভ প্যারেন্টিংটা হচ্ছে আমরা বলবো যে গুড প্যারেন্টিং বলি, বা এটাই হচ্ছে আইডিয়াল একটা প্যারেন্টিং। সেক্ষেত্রে যে শিশুটি যখনই যা করছে প্যারেন্টস তার সঙ্গে ইন্টারাকশন করছে। হয়তো শিশুটি কোনো একটি জিনিসকে আমরা অনেক সময় দেখি যে শিশুরা কোনো খেলনা ফেলে দিচ্ছে, প্যারেন্টস সাথে সাথেই যদি আমরা বলি যে কেন করছো না বলে, আমরা বলতে পারি যে তুমি সব কিছু এখানে ফেলে দিচ্ছ, চলো আমরা একটা হয়তো বাস্কেট নিয়ে আসলো, চলো আমরা এখানে রাখি, মানে অল্টারনেটিভ একটা চয়েস তাকে দেওয়া, অল্টারনেটিভ একটা ওয়ে তৈরি করে দেওয়া। এতে করে শিশুটি দেখবে না আমি যেটা করছিলাম কেউ একজন ইন্টারাকশন করে আমাকে একটু অল্টারনেটিভ চিন্তা করার একটা চান্স করে দিয়েছে, একটা ওয়ে করে দিয়েছে। এই প্যারেন্টিংটাই আমরা বলি যে এটাই আসলে মেনটেন করা উচিত। আবার অনেক সময় দেখা যায় যে যখনই আমরা শিশুটা কোনো কিছু খারাপ রেজাল্ট করলো, বা শিশুটা হয়তো আজকে স্কুলে যেতে চাচ্ছে না, না কেন তুমি যাবে না, কেন তুমি রেজাল্টটা খারাপ করবে, অমুকে তো এটা করেছে, তমুকে এটা করেছে, এরকম মানে কম্প্যারিজন যদি করে তাহলে কিন্তু শিশুরা একটা সময় দেখা যায় প্যারেন্টস থেকে ডিটাচ হয়ে যায়, যেটা কিনা অ্যাডোলেসেন্ট পিরিয়ডে খুব বেশি মানে এফেক্ট পড়ে প্যারেন্টসের উপরে, শিশুর উপরে এবং ফ্যামিলির উপরে, আমরা যেটা চাই না। এবং আমরা সবসময় বলি যে অ্যাডোলেসেন্ট পিরিয়ড একটা ট্রানজিশনাল পিরিয়ড, এই পিরিয়ডে প্যারেন্টসকে খুব ঠান্ডা মাথায় বাচ্চার সাথে ডিল করতে হবে। বাচ্চা যত বেশি অ্যাঙ্গার দেখাবে প্যারেন্টসকে তত বেশি সফট হতে হবে। তো আমরা শুরু থেকেই যদি একদম ছোটোবেলা থেকেই খেলনা থেকেই যদি শুরু করি, বাচ্চা খেলছে ফেলে দিচ্ছে ভেঙে ফেলছে, ও তুমি এটা ভেঙে ফেলেছো, এটা দিয়ে চলো আমরা অন্য কিছু একটা তৈরি করি, আমি সঙ্গে সঙ্গে তাকে বকা দিলাম না, কেন ভেঙেছো, এত দামি একটা জিনিস, আমরা যেটা করি আসলে। তো প্যারেন্টিংটা আসলে আমাদের নিজেদের প্রিপারেশন। শিশু তখন কি করবে তার আগে থেকে আমি প্রিপেয়ার থাকবো, হয়তো যদি সে এটা করে আমি এটা করব, এরকম। তো নিজে থেকেই নিজেদেরকে একটু গ্রুমিং করা প্যারেন্টসদের। যেসব মায়েরা চাকুরি করে তাদের সন্তানরা মানসিকভাবে কিছুটা তাদের বিকাশটা একটু ধীরে হয়, অথবা মানসিক বিকাশটা অত ভালোভাবে হয় না, এর বিশেষ কোনো কারণ আছে কিনা? এখানে দুইটা জিনিস আছে। আমিও কিন্তু অ্যাজ এ ডক্টর, আমি একজন মা, আমি কিন্তু সেটা খেয়াল করি। আমি যদি বাচ্চাকে কোয়ান্টিটির দিকে না তাকিয়ে কোয়ালিটির দিকে তাকাই, আমি বাচ্চাকে কোয়ালিটি টাইম দেব। যেমন আমি খুব সহজেই কিছু একটা কাজ করতে পারি, জাস্ট 20 সেকেন্ড একটি কাজ। যেমন আমি বাসায় ফিরে প্রথমেই আমি জানি আমি খুব টায়ার্ড, আমি সারাদিন কাজ করে এসেছি, আমার মাথায় অনেক বেশি এখন ডিসিশন নিতে হবে, অনেক কাজ। আমি বাসায় ঢুকে যদি ওর নামটা ধরে ডাকি, তুমি কোথায় আছো, কেমন আছো, আমি কিন্তু আমার কাজ করতে করতে রুমে ঢুকতে ঢুকতেই ওকে ডাকতে পারি। ও কী করলো, সারাটা দিন ও একটা সেপারেশন এংজাইটির মধ্যে ছিল। ও সারাদিন সবার সাথে স্কুলে বা বাসার সবার সঙ্গে খুব পোলাইট একটা ওবিডিয়েন্ট শিশু হিসাবে সে ছিল। কেন ছিল? মা আসলেই সে তার যে বটল ডাব সমস্ত কিছু, তার অ্যাঙ্গার, তার ফ্রাস্ট্রেশন সব কিছু সে শো আপ করবে। তখন কি করবে? প্যারেন্টসটা অনেক সময় বলে আমি আসলেই সে দুষ্টামি শুরু করে। বাসার সবাই বলে ওনাকে সারাদিন ভালো ছিল, আমি আসার পরেই সেরকম করে। এটা হচ্ছে আমাকে বদার করার জন্য না, প্যারেন্টসকে ট্রাভেলে ফেলার জন্য না। শিশুটার মধ্যে সারাদিনের যে ফ্রাস্ট্রেশন, অ্যাঙ্গার, তার মধ্যে যে ইমোশনগুলো বটলড আপ ছিল সেগুলো সে জাস্ট কাম আউট হলো। তো সেটা আমাকে ধৈর্য ধরে শুনতে হবে, এবং আমাকে তাকে সেটেল করার জন্য প্রথমেই যদি আমি তার নাম ধরে ডেকে বলি তুমি কি করেছিলে সারাদিন, কেমন ছিলে, স্কুল কেমন ছিল, এটুকু বলবো, আর আমি আমার মতো করে ফ্রেশ হতে থাকি। আমি এক্ষুনি আসছি তোমার সঙ্গে কথা বলবো। আমি নিজে একটু ফ্রেশ হয়ে তারপরে ওর সঙ্গে বললাম টিফিনটা কি নিয়েছিলে, পুরোটা খেয়েছিলে কিনা, কালকে কি টিফিন নেবে।
এই যে সারাদিন সে একটা অ্যাংজাইটির মধ্যে ছিল, এই 2-3টা সেন্টেন্স প্যারেন্টসের বাচ্চাটাকে কিন্তু পুরো কুল ডাউন করে ফেলবে এবং সব কিছু কিন্তু চেঞ্জ করে ফেলতে পারে শুধুমাত্র আমার এই শিফটিংটা। আচ্ছা, অর্থাৎ কোয়ালিটি টাইম দেওয়াটা অনেক বেশি ইম্পর্টেন্ট। আমরা এই শিশুদের বিকাশজনিত সমস্যা নিয়ে আরও অনেক কিছু আপনার কাছ থেকে জানার চেষ্টা করব। এই পর্যায়ে আমরা দেখে নিচ্ছি আমাদের স্বাস্থ্য প্রতিদিনের নিয়মিত আয়োজন, কি খাবেন কেন খাবেন এই সেগমেন্টে। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন। এই পর্যায়ে আমরা দেখে নিচ্ছি বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ নিয়ে পুষ্টিবিদের পরামর্শ। লিভার ভালো রাখার ক্ষেত্রে প্রথমে আপনাকে বেশ কিছু জিনিস অবশ্যই ফলো করতে হবে এবং আপনার লাইফস্টাইল ঠিক রাখতে হবে। বিশেষ করে সময় মতো ঘুমানো, সময় মতো ঘুম থেকে ওঠা। আপনি প্রতিদিন চেষ্টা করবেন যে 7 থেকে 8 ঘন্টা ঘুমানোর, এতে করে কিন্তু আপনার লিভার সুস্থ থাকবে। এর পাশাপাশি আপনি একেবারেই রাত জাগবেন না। আরেকটি বিষয় হলো যে লিভারে যেন চর্বি না জমে, সেক্ষেত্রে আপনার ওজন অবশ্যই নিয়ন্ত্রণে রাখতে হবে। সেক্ষেত্রে আপনি একটা আদর্শ ডায়েট চার্ট ফলো করবেন, যেটার মধ্যে প্রোটিন, কার্বোহাইড্রেট, ফ্যাট, ভিটামিনস, মিনারেলস সব কিছু পর্যাপ্ত পরিমাণে থাকবে এবং আপনাকে বেশ কিছু খাবার আছে যেগুলো একেবারে অ্যাভয়েড করতে হবে, যেমন ফাস্ট ফুড, তারপরে বিভিন্ন ধরনের জাঙ্ক ফুড, বাইরের খাবার, ফুচকা, ভেলপুরি, এই খাবারগুলো অ্যাভয়েড করবেন এবং অতিরিক্ত মাত্রায় ভাজা পোড়া চিনিযুক্ত খাবার একেবারেই খাওয়া যাবে না। এতে করে কিন্তু লিভার ফাংশন আস্তে আস্তে অকেজো করে ফেলে। তো এই ক্ষেত্রে লিভার ভালো রাখার জন্য আপনাকে সবার প্রথমে আপনি রেগুলার পেঁপে খাওয়ার চেষ্টা করবেন। পেঁপের মধ্যে এক ধরনের পেকটিক সাবস্টেন্স নামক উপাদান আছে যা কিনা পাকস্থলী ভালো রাখে এবং এর পাশাপাশি লিভারকেও ভালো রাখতে সাহায্য করে। আমার পরিচিত একজন যে লিভার ক্যান্সারে আক্রান্ত ছিলেন, তিনি রেগুলার পেঁপে খেতেন এবং তার এখন ক্যান্সার আল্লাহর রহমতে অনেকটাই কিউর হয়েছে। তো সেক্ষেত্রে অবশ্যই আপনি এই বিষয়টি ফলো করবেন এবং এর পাশাপাশি আপনি টক দই খেতে পারেন, কারণ হচ্ছে দুধ জাতীয় খাবার একেবারেই খাওয়া যাবে না। অতিরিক্ত মাত্রায় দুধ জাতীয় খাবারও কিন্তু অনেক সময় লিভারে চর্বি জমাতে বিশেষ করে সাহায্য করে। তো সেক্ষেত্রে আপনি যতটা পসিবল দুধ জাতীয় খাবার অ্যাভয়েড করবেন। লাল মাংস অ্যাভয়েড করতে অবশ্যই হবে, কারণ অতিরিক্ত মাত্রায় লাল মাংস বা গরুর মাংস, খাসির মাংস খেলেও কিন্তু এটা লিভারের জন্য বেশ ক্ষতিকর হয়ে দাঁড়ায়। আর লিভার ভালো রাখার ক্ষেত্রে আপনি রেগুলার হলুদ খাবেন। হলুদের মধ্যে আছে অ্যান্টিঅক্সিডেন্ট যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। আর তরকারির মধ্যে রেগুলার হলুদ দিলেও কিন্তু লিভার ফাংশনকে ভালো রাখতে সাহায্য করে। তাই অবশ্যই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট বিষয় হলো যে লিভার ভালো রাখার ক্ষেত্রে আপনি নিয়মিত ব্যায়াম করবেন এবং নিয়মিত হাঁটবেন। প্রতিদিন আপনি অন্ততপক্ষে 1 ঘন্টা হাঁটার চেষ্টা করবেন, কারণ প্রথম 20 মিনিট হাঁটলে শুধুমাত্র ক্যালোরি বার্ন হয়। 20 মিনিটের সাথে আপনি যখন আরও 10 মিনিট সংযুক্ত করছেন তখন ক্যালোরি প্লাস এক্সট্রা যে চর্বি জাতীয় খাবার খেয়েছেন সেটা বার্ন হচ্ছে। আরও 10 মিনিট সংযুক্ত করলে ক্যালোরি প্লাস ফ্যাট প্লাস কার্বোহাইড্রেট বার্ন হয়। এই জন্য আপনার লিভারকে ভালো রাখার ক্ষেত্রে অবশ্যই মিনিমাম 40 মিনিট হাঁটতে হবে। আমাদের সমাজ বা পরিবার এই শিশুদের বিকাশজনিত সমস্যা নিয়ে আসলে কতটুকু সচেতন? এখন কিন্তু অ্যাওয়ারনেস অনেক বেড়েছে, প্রবলেম যেরকম বেড়েছে অ্যাওয়ারনেসও অনেক বেড়েছে এবং অনেক বেশি অ্যাওয়ারনেস বাড়ার কারণেই হয়তো আমরা খুব স্ক্রিন আউট করতে পারছি খুব আর্লি এজে শিশুদেরকে যেহেতু নিয়ে আসছে। তো হয়েছে কি, শুধু আর্লি ডিটেকশন করলেই হবে না। যে রুলসগুলো বলা হয়, যে টেকনিক্সগুলো বলা হয়, যে কথাগুলো প্যারেন্টসকে বলা হয় আপনি এটা করবেন ওইটা করবেন, সেগুলো একটু মেনটেন করতে হবে। যদি দেখে কোনো প্যারেন্টসের কোনো শিশুর প্রবলেম আছে, সেটা মাঝারি বা তীব্র মাত্রার হতে পারে, সেক্ষেত্রে প্যারেন্টসের পেশেন্সটাই কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। আমি কতটুকু ধৈর্য ধরে বাচ্চাটার সঙ্গে কাজ করছি এবং প্রচুর পরিমাণের ধৈর্য প্রয়োজন হয়। অনেক সময় আমরা বলি যে শিশুকে আমরা অলরেডি লেভেলিং করেছি, এখন ট্রিটমেন্ট দিব আপনাকে, অর্থাৎ প্যারেন্টসকে দিব, অন্যান্য ফ্যামিলি মেম্বারসদেরকে দিব। কারণ এই শিশুটা হয়তো বাবা মা ছাড়া 2 থেকে 3 ঘন্টা কারো কাছে আছে, তার আসলে কিভাবে এই শিশুটার সঙ্গে ইন্টারাকশন করা দরকার সেটা কিন্তু ট্রেন্ড আপ করার জন্য আমরা যেটা বলি যে থেরাপি সেন্টারগুলোতে সবাইকে একবার করে যেন একবার ভিজিট করে, কিভাবে তার সাথে ইন্টারাকশন করব। শিশুটি তো যেহেতু সে কথা বলতে পারে না বা তার একটি ডিলে আছে, তো সেই জায়গা থেকে সে সবসময় একটা ফ্রাস্ট্রেশনের মধ্যে থাকবে এবং ইজিলি লুজ টেম্পার করবে। মানে কোনো কারণ ছাড়াই হুটহাট করে বাচ্চাটা রেগে যাবে, কারণ তাকে কেউ বুঝতে পারছে না, সে কাউকে বুঝতে পারছে না। তো আমরা আগে থেকেই যদি জানি যে না এই কনসিকোয়েন্সটা হবে, মানে এই শিশুটা এখন পুরো জিনিসটা ম্যাসি করে ফেলবে, তার আগে থেকেই যদি আমি সেটেল ডাউন করি তাকে, তার পরিবেশটা বা তার কি খিদা পেয়েছে কিনা, সে কি কোনো কিছু চাচ্ছিল কিনা, তার পোস্টারের মাধ্যমে, তাকে তার প্রয়োজন অনুযায়ী কমফোর্ট জোনটা তৈরি করে দিতে হবে। এক্স্যাক্টলি।
আমরা অনুষ্ঠানে একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই যে শিশুদের বিকাশজনিত যে সমস্যাগুলো রয়েছে সেই সম্পর্কে আমাদেরকে বিস্তারিত বলার জন্য, এবং এক্ষেত্রে পরিবারের ভূমিকা এবং সমাজের ভূমিকা, স্কুলের ভূমিকা যে কতটুকু গুরুত্বপূর্ণ সেই বিষয়ে আমাদেরকে বলার জন্য অসংখ্য ধন্যবাদ এবং শুভকামনা রইল এনটিভির পক্ষ থেকে। ধন্যবাদ আপনাকে। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন। এ পর্যায়ে আমরা দেখে নিচ্ছি আমাদের আগামী পর্বে কি থাকছে। ব্রেস্টের ব্যথা হলেই সবাই দৌড়ায় চলে আসে, অথচ ব্রেস্টে কোনো চাকা যেটা ব্যথা ছাড়া, যেটা কিনা ক্যান্সারের সম্ভাবনা বেশি, ওটার জন্য কিন্তু দেরি করে আসতেছে। তাহলে একটা জিনিস কি দাঁড়ালো, ব্যথা যেহেতু হচ্ছে না, আমাদের একটা ধারণা যে এটা কোনো প্রবলেম না, কিন্তু এটাই কিন্তু সবচেয়ে খারাপ জিনিস। আর উল্টা করে বললে হয় ব্রেস্টের যে ব্যথাগুলো হচ্ছে 99.9% ক্যান্সারের সাথে কোনো সম্পর্ক নেই, মূলত হরমোনের আধিক্য বা এর সাথে কিছু সম্পর্ক হচ্ছে। মেয়েদের ওভারি রয়েছে, সেখান থেকে প্রতি মাসেই হরমোন বেরোচ্ছে এবং সেটা মাসিকের সাথে সম্পর্কিত, এবং ওর সাথে ব্রেস্টের ব্যথা বা ব্রেস্টের চাকা বা ব্রেস্ট থেকে একটু বড় হয়ে যাওয়া, এরকম সব কিছু কানেক্টেড। এবং অনেক ক্ষেত্রে এটাকে আমরা বলি ফাইব্রোসিস্টিক ডিজিজ। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভি জনপ্রিয় অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের পূর্ণাঙ্গ পোর্টাল www.ntvbt.com এ। এছাড়াও এনটিভির বিভিন্ন ধরনের জনপ্রিয় অনুষ্ঠান এবং নিউজ আপডেট পেতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের ইউটিউব চ্যানেল এবং ভেরিফাইড ফেসবুক পেজে। দর্শক, আজ এখানে শেষ করতে হচ্ছে। দেখা হবে আবারও আপনাদের সঙ্গে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সবসময় এনটিভির সঙ্গেই থাকুন।